চলতি বছর লোকসভা নির্বাচনের সময় থেকেই ভারতের রাজনীতিতে উত্তাল পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে বিরোধী পক্ষকে কটাক্ষ বা উস্কানিমূলক মন্তব্য করার ক্ষেত্রেও বাংলাদেশকে উদাহরণ হিসেবে ব্যবহার করার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে নয়াদিল্লিতে। সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং দেশটির বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রাচীন রাজনৈতিক এই দল ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। দলটি ভারতকে বাংলাদেশে পরিণত করার লক্ষ্য নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। ৯ সেপ্টেম্বর সোমবার ভারতীয় বার্তা সংস্থা ইন্দো এশীয় নিউজ সার্ভিস IANS-কে দেওয়া সাক্ষাৎকারে এই অভিযোগ করেন গিরিরাজ সিং। দেশটির কেন্দ্রীয় এই মন্ত্রী গুজরাটের সুরাটে গণেশ চতুর্থী উদযাপন অনুষ্ঠানে সাম্প্রতিক হামলার ঘটনাকে কথিত ষড়যন্ত্রের সাথে যুক্ত করে বলেছেন, গণেশ পূজায় এই হামলা কংগ্রেসের টুলকিটের অংশ। সুরাটে গণেশ চতুর্থীর অনুষ্ঠানে ইট পাথর নিক্ষেপের ঘটনার বিষয়ে মন্ত্রী গিরিরাজ সিং বলেন, হিন্দুরা কি কখনো সুরাটের তাজিয়ায় বা দেশের কোনো এলাকায় পাথর ছুঁড়েছে? মাত্র ২ দিন আগে বাংলাদেশে গণেশ মূর্তির উপর কিভাবে হামলা হয়েছে আমরা তা দেখেছি। কংগ্রেসের লোকজন কি ভারতকে বাংলাদেশে পরিণত করতে চায়? তিনি আরও বলেন, কংগ্রেসের এই ষড়যন্ত্রের উদ্দেশ্য ভারতকে বাংলাদেশে পরিণত করা এবং সুরাটে গণেশ চতুর্থীর হামলা সেই ষড়যন্ত্রেরই ফল। প্রসঙ্গত উল্লেখ্য যে গুজরাটের সুরাট শহরে চলমান গণপতি উৎসবের সময় কিছু মানুষ প্যান্ডেলে পাথর নিক্ষেপ করায় হিন্দুদের দেবতা গণেশের একটি মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সোমবার পুলিশ জানিয়েছে। রবিবার গভীর রাতে সুরাটের সাইয়েদপুরা এলাকার এই ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েকজন মুসলিম কিশোরকে আটক করেছে পুলিশ। পরে এই কিশোরদের আটকের প্রতিবাদে লালগেট থানায় জড়ো হয়ে বিক্ষোভ প্রতিবাদ করেছেন প্রায় ৩০০ মানুষ। সুরাটের পুলিশ কমিশনার অনুপম সিং গাহলাত সাংবাদিকদের বলেছেন, থানার সামনে ২ গ্রুপের সদস্যরা পরস্পরের দিকে পাল্টাপাল্টি ইট পাথর নিক্ষেপ করেছেন। এ সময় পুলিশের কয়েকজন সদস্য আহত হন এবং একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জনতাকে ছত্রভঙ্গ করে দিতে টিয়ার শেল নিক্ষেপ করেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় ২টি FIR-ও নথিভুক্ত করা হয়েছে। চলতি বছরের জুলাই মাসে পুতিনের দেশ রাশিয়া সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ সফর শেষে এর পরের মাসেই খুব অল্প সময়ের মধ্যে ইউক্রেন সফরও সেরে ফেলেন মোদী। এমন সফরের উদ্দেশ্য ছিল যেমন রাজনৈতিক, তেমনি ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধে স্থিতিশীলতা আনার প্রচেষ্টা। এবার ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ থামাতে ও শান্তি ফেরাতে আবারও যথাসাধ্য চেষ্টা চালাতে উদ্যত ভারত। জানা গেছে, এই সপ্তাহেই রাশিয়ার মস্কোতে যাচ্ছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বিকাশমান অর্থনীতির জোট ব্রিক্সের নিরাপত্তা বিষয়ক সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন তিনি। কিন্তু সম্মেলনে আলোচনার শীর্ষে থাকবে ইউক্রেন যুদ্ধ। চীনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াং ইও উক্ত সম্মেলনে যোগ দেবেন। ইউক্রেন যুদ্ধ থামাতে ভারত ও চীন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির এমন বক্তব্যের পরই অজিত ডোভাল ও ওয়াং ই রাশিয়া সফর করতে যাচ্ছেন। তবে অজিত ডোভালের এ সফরের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানায়নি নয়াদিল্লি। যদিও চলতি বছরেই রাশিয়া এবং ইউক্রেন সফরে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ছিলেন দেশটির জেমস বন্ড খ্যাত অজিত ডোভাল, তবে এবার ডোভাল রাশিয়া সফরে একাই যাচ্ছেন বলে জানা গেছে। গত ৯ জুলাই পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় মোদী বলেছিলেন, যুদ্ধক্ষেত্র থেকে শান্তি আসবে না। ভারতের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ভারত ও পুরো বিশ্ব চায় ইউক্রেন যুদ্ধ বন্ধ হোক। তারই পরিপ্রেক্ষিতে সব পক্ষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার কোনো ইচ্ছে নেই তার। তবে যুদ্ধ বন্ধের সব উদ্যোগে সমর্থন দিতে চান তিনি, যেন নারী ও শিশুরা ক্ষেপণাস্ত্র, রকেট ও গুলির শিকার না হয়। ব্রিক্সের সম্মেলনে চীন, ব্রাজিল সহ জোটটির অন্যান্য সদস্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করবেন অজিত ডোভাল। ইউক্রেন যুদ্ধ বন্ধের উদ্যোগে কিভাবে সাহায্য করা যায় আলোচনা করবেন সে বিষয়ে।
রাশিয়া ও ইউক্রেন দুই দেশের সঙ্গেই মোদির ভালো সম্পর্ক থাকার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই যুদ্ধ বন্ধ করতে নয়াদিল্লি ও বেইজিংকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন পুতিন ও মেলোনি। পশ্চিমবঙ্গের রাজনীতি দিন দিন আরও উত্তাল হয়ে উঠছে কলকাতার আরজিকর হাসপাতালের নারী চিকিৎসককে হত্যা ও ধর্ষণের বিচারের দাবিতে। প্রায় মাসব্যাপী এই আন্দোলন জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বিশাল আকার ধারণ করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এই আন্দোলনকে বিরোধীদের ষড়যন্ত্র হিসেবে দেখছে, যা আন্দোলনের উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। এই পরিস্থিতির মধ্যে তৃণমূল কংগ্রেসের একজন বিশিষ্ট নেতা এবং রাজ্যসভার সদস্য জহর সরকার পদত্যাগের ঘোষণা দিয়ে বড় রকমের রাজনৈতিক সংকট সৃষ্টি করেছেন। তিনি 2021 সালে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার এমপি নির্বাচিত হন, কিন্তু আরজিকর হাসপাতালের ঘটনার পর থেকে সরকারের অবস্থান ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। জহর সরকার ইতোমধ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে তার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। এই চিঠিতে তিনি শুধু পদত্যাগের কথা বলেননি, বরং রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। তিনি চিঠিতে উল্লেখ করেছেন, গত 1 মাস ধরে আমি ধৈর্য ধরে দেখেছি আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিক্রিয়া, কিন্তু সেই পুরনো মমতা ব্যানার্জির মতো আপনার নেতৃত্বে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলার উদ্যোগ নেওয়া হয়নি। এখন যেসব শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে তা অনেক দেরিতে এসেছে। জহর সরকার আরও লিখেছেন, এই আন্দোলনে যারা পথে নেমেছেন তারা কোনো রাজনৈতিক দলের সদস্য নয়, বরং সাধারণ মানুষ। তারা ন্যায্য বিচার এবং অপরাধীদের শাস্তির দাবি তুলেছেন। কাজেই এই আন্দোলনে রাজনৈতিক তকমা লাগিয়ে প্রতিরোধ করা উচিত হবে না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিনের পর দিন বাড়ছে। বিরোধীদের অভিযোগ, সব জেনেও মূল অপরাধীদের আইনের মুখোমুখি করছেন না মমতা। জহর সরকারের পদত্যাগের মাধ্যমে আরও দৃঢ় হয়েছে। চিঠিতে জহর সরকার আরও লেখেন, মাননীয়া মহোদয়া, রাজ্যের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন এবং সরকারের প্রতি অসন্তোষের যে বহিঃপ্রকাশ আমরা দেখেছি, তার মূল কারণ হচ্ছে কতিপয় পছন্দের আমলা ও দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের পেশি শক্তির আস্ফালন। আমার এত বছরের জীবনে এমন ক্ষোভ ও সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা আমি আগে কখনো দেখিনি। ফিলিস্তিনে চলমান আগ্রাসনকে কেন্দ্র করে ইসরায়েলের উপর আরব বিশ্বের ক্ষোভের পারদ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যার ধারাবাহিকতায় দখলদার ইসরায়েলের নৃশংসতা মোকাবিলায় ইসলামিক দেশগুলোর একটি জোট গঠন করা উচিত বলে মনে করেন তুরস্কের ক্ষমতাধর প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। গত 7 সেপ্টেম্বর শনিবার ইস্তাম্বুলের কাছে ইসলামিক স্কুলস অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি অনুষ্ঠানে এসেছিলেন এরদোয়ান। সেখানে এরদোয়ান ইহুদি বসতির অবৈধ সম্প্রসারণ নিয়ে কথা বলেন। তিনি বলেন, ঐক্যই একমাত্র পদক্ষেপ যা ইসরায়েলি দাম্ভিকতা, ইসরায়েলি দস্যুতা ও ইসলামিক দেশগুলোই ইসরায়েলি রাষ্ট্রের সন্ত্রাসবাদ বন্ধ করতে পারে। প্রতিবেশী মিশর ও সিরিয়ার সঙ্গে সম্পর্কের উন্নয়নে তুরস্ক সম্প্রতি বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে বলেও জানান এরদোয়ান। তিনি বলেন, সম্প্রসারণবাদের বাড়তে থাকা হুমকির বিরুদ্ধে ঐক্যের বন্ধন গড়ে তোলাই এসব পদক্ষেপের লক্ষ্য। ইসরায়েলের ক্রমবর্ধমান সম্প্রসারণবাদ লেবানন ও সিরিয়ার জন্য হুমকি হয়ে উঠেছে বলেও জানান তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে এরদোয়ানের এই বক্তব্যের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ। তিনি বলেন, এরদোয়ানের এই বক্তব্য বিপজ্জনক, মিথ্যা ও উস্কানিমূলক। এরদোয়ান ইরানের সঙ্গে মিলে এই অঞ্চলের অপেক্ষাকৃত কম কট্টর দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে কাজ করছেন বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী কাজ। উল্লেখ্য যে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতির সম্প্রসারণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এর বিরুদ্ধে গত শুক্রবার একটি বিক্ষোভ হয়। এতে অংশ নিয়েছিলেন তুর্কি আমেরিকান নারী আয়েশিনুর এজকি আইগি। ইসরায়েলি সেনারা মাথায় গুলি করে আয়েশিনুরকে হত্যা করেন বলে জানিয়েছেন ফিলিস্তিন ও তুরস্কের কর্মকর্তারা। এই ঘটনায় তেলে বেগুনে জ্বলে ওঠে তুরস্ক।
অন্যদিকে ইসরায়েলি সেনাদের গুলিতে মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় হোয়াইট হাউসও চরম বিরক্তি প্রকাশ করে এবং এ ঘটনার তদন্ত করতে ইসরায়েলের প্রতি জোর আহ্বান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে এরদোয়ানের আমন্ত্রণে চলতি সপ্তাহে আঙ্কারা সফর করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি, যা গত 12 বছরে দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম সফর। বৈঠকে আঙ্কারা কায়রোর দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার পাশাপাশি গাজা যুদ্ধ নিয়ে আলোচনা হয় দুই নেতার। এর আগে 2020 সালে আরব আমিরাত, সৌদি আরব সহ আঞ্চলিক পরাশক্তিগুলোর সঙ্গে আবারও সম্পর্ক উন্নয়নে মনোযোগ দেয় তুরস্ক। এরপর মিশর সহ অন্যান্য দেশগুলোর সঙ্গেও তাদের কূটনৈতিক সম্পর্ক উন্নত হতে শুরু করে।